যে তিনি এই লবিটাই করতে গেছেন যাতে তিনি মোদির জন্য আমন্ত্রণ পত্র আনতে পারেন, এবং যদি আমন্ত্রণ পত্র না আনতে পারেন তাহলে তার চাকরি থাকবে না। জয়শঙ্কর আন্তর্জাতিক রাজনীতি মোদির থেকে অনেক অনেক ভালো বোঝেন, অত্যন্ত বুদ্ধিমান লোক। ট্রাম্পের ধারণা ছিল গরম জল খেলে বা রোদে দাঁড়ালে কোভিড ছেড়ে যায়। মোদি সরকার বারবার করে যেটা বলছে বাংলাদেশকে, বাংলাদেশ শুনছেও না। পাকিস্তান জীবনে কোনোদিনও শোনেনি। ট্রাম্প ব্যক্তিগতভাবে মুসলিম বিরোধী, মোদি মুসলিম বিরোধী। ভারতবর্ষকে ব্ল্যাকমেল করবার জন্য, মোদি সরকারকে ব্ল্যাকমেল করবার জন্য ও আদানি ইস্যুটাকে জমিয়ে রাখবে। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। বিশ্বের খবরের ইতিহাসে আগামী 20 জানুয়ারি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বিশেষ গুরুত্বপূর্ণ দিন বলছি এই কারণে, ওই দিন আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এই শপথ গ্রহণের আগেই, নির্বাচিত হওয়ার পর থেকেই এমন কিছু বিতর্কিত কথাবার্তা বলছেন প্রতিবেশী দেশ সম্পর্কে, এবং ভারতের শুল্ক নিয়েও তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যাতে এই 20 তারিখের পরে বিশ্বের যে সমস্ত রাজনৈতিক পরিস্থিতি, কূটনৈতিক পরিস্থিতিতে অনেক কিছু উথালপাতাল হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ভারতের ক্ষেত্রে এইটার অনেক গুরুত্ব রয়েছে, কারণ প্রচুর ভারতীয় সেখানে থাকেন, প্রচুর ছাত্র সেখানে পড়াশুনো করতে যান, এবং ভারতের সঙ্গে আমেরিকার যে কূটনৈতিক সম্পর্ক সেটাও ভীষণ খুবই দীর্ঘদিনের, এবং তার নানা রকম শেডস আছে, নানা রকম ওঠাপড়া আছে। কিন্তু সেই সম্পর্ক কোনোদিন খুব যে নষ্ট হয়ে গেছে এটা কিন্তু বলা যায় না। তো আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা আমরা আলোচনা করতে চলেছি, এবং সেই আলোচনার জন্য আজকে সরাসরি আমেরিকা থেকে যোগ দিয়েছেন শুভঙ্কর মুখোপাধ্যায়। শুভঙ্করকে আপনারা সবাই চেনেন। শুভঙ্কর, তোমাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে তোমাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনারা জানেন শুভঙ্কর হচ্ছে আমেরিকান নাগরিক এবং ভারতীয় সাংবাদিক, এবং দীর্ঘদিন ধরে কলকাতার প্রথম শ্রেণীর যে দৈনিক, বর্তমানে শুভঙ্কর কিন্তু সাংবাদিকতা করেছে। অতএব সাংবাদিকের চোখ থেকে আমেরিকায় বসে আমেরিকাকে আজকে বিশ্লেষণ করবে শুভঙ্কর আমাদের এই চ্যানেলে। শুভঙ্কর, প্রথমেই আমি তোমার কাছে যে বিষয়টা নিয়ে আসব সেটা হচ্ছে ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা দেখলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে তাকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি হয়তো আশা করেছিলেন, বা আমাদের এখানেও অনেক রকম লেখালেখি হয়েছিল যে ট্রাম্পের বিশেষ বন্ধু নরেন্দ্র মোদী। ট্রাম্পও সেরকম বলেছিলেন, নরেন্দ্র মোদীও সেটা বারবার দাবি করেন, কিন্তু তাকে আমন্ত্রণ কিন্তু সেই গেস্ট যে তালিকায় তার নাম নেই। ভারতের বিদেশ মন্ত্রক আজকে রবিবার সকালবেলায় অফিসিয়ালি জানিয়েছে যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এইটাতে কি ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক যে আমেরিকার সঙ্গে সম্পর্কের কোনো রকম কোনো রকম তুমি ওঠাপড়া দেখতে পাচ্ছ? এইটা আমি একটা পরিচিত শব্দ বাংলায় ব্যবহার করি, একটু ওই যেটাকে আমরা বলি যে গড়পেটা খেলা। উম, সেইটা হচ্ছে। তো তো আমরা যদি হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে দেখি, আমাদের স্মরণে আছে কিনা জানি না যে ট্রাম্প যেদিন জিতলেন, আমার ধারণা 7ই বা 8ই ডিসেম্বরের পরে 1-2 দিন পরেই হুম। জয়শঙ্কর একবার আমেরিকায় গিয়েছিলেন। হুম। এবং এবং পণ্ডিত মহলের ধারণা, হ্যাঁ। সেটা এই লবিবাজিটা করতেই গিয়েছিলেন উনি, যাতে করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আমন্ত্রণ তালিকায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামটা থাকে। হ্যাঁ, এটার একটা ভারতীয় রেওয়াজ রাজনীতিক আছে। সুব্রমণিয়াম সাইনি তার টুইটে একদম পরিষ্কার লিখেছিলেন, অত্যন্ত কটাক্ষ করে, যে তিনি এই লবিটাই করতে গেছেন যাতে তিনি মোদির জন্য আমন্ত্রণ পত্র আনতে পারেন, এবং যদি আমন্ত্রণ পত্র না আনতে পারেন তাহলে তার চাকরি থাকবে না। আচ্ছা, একদমই ঠিক। মানে জয়শঙ্কর জয়শঙ্কর নিজে ফরেন সার্ভিসে ছিলেন। হ্যাঁ। তো জয়শঙ্কর আন্তর্জাতিক রাজনীতি মোদির থেকে অনেক অনেক ভালো বোঝেন, অত্যন্ত বুদ্ধিমান লোক। মানে রাজনৈতিক মহলের অলিন্দে যারা ঘোরাফেরা করে তারা বলে যে মোদির পরেই অ্যাকচুয়ালি অমিত শাহ নন, মোদির পরেই জয়শঙ্কর। তো ঠিক। তো এখন জয়শঙ্করের ইয়েটা হচ্ছে যে এইটার সঙ্গে সঙ্গে যেরকম থাকে না, আমরা আমাদের অফিসেও থাকতো, সবাইকে বলি, সবাই বুঝতে পারবে এই শব্দগুলো, যে আমাদের হয়তো আমরা যে কোনোভাবে আমাদের অফিসে কোনো রকম
আহ, তথাকথিত ক্ষমতার বৃত্তে নেই, কিন্তু একদিন সকালবেলা হঠাৎ সম্পাদক আমাকে ডাকলেন এবং আমার সাথে মিটিং করলেন। তারপর থেকে আমার খুব রমরমা শুরু হয়ে গেল। ঠিক। তো এটা তো খুব চালু রেওয়াজ। তো আজকের মোদি আজকে 4 বছর আগে বাইডেন মোদিকে ব্যক্তিগতভাবে নেমন্তন্ন করেছিলেন, কারণ বাইডেন জানতেন যে আমেরিকা 4 বছর ট্রাম্পের নেতৃত্বের পর আমেরিকা যে অন্ধকারে ডুবে গেছে, সেইখান থেকে বের করে আসবার জন্য, হ্যাঁ, ভাবমূর্তি অন্তত উদ্ধারের জন্য ভারতকে দরকার। আর ভারত তখন দক্ষিণ এশিয়াতে অত্যন্ত শক্তিশালী, পূর্ণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এবং তার নেতা মোদি ক্ষমতায়। হুম। সবচেয়ে বড় কথা, তার আগে কোভিড সংক্রান্ত ইস্যুতে ট্রাম্প এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল, সবার মনে থাকবে, যে হুম। রাষ্ট্রসংঘের মঞ্জুরি বন্ধ করে দিয়েছিল। হুম। কারণ রাষ্ট্রসংঘ কোভিডের যে ভয়াবহতা এবং কোভিডের যে প্রতিরোধমূলক ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে সবাইকে সচেতন করেছিল। ট্রাম্পের সেটা পছন্দ ছিল না। ট্রাম্পের ধারণা ছিল গরম জল খেলে বা রোদে দাঁড়ালে কোভিড সেরে যায়। হুম। তো তার বিরুদ্ধে উনি কিন্তু বন্ধ করে দিয়েছিলেন, হুম। রাষ্ট্রসংঘের মঞ্জুরি বন্ধ করে দিয়েছিলেন। এই যে ভাবমূর্তি, বিশ্বের কাছে এই ভাবমূর্তি যে আমেরিকা সব পারে, হ্যাঁ, এবং রাষ্ট্রসংঘেরও কিছু করার নেই। সত্যি এটা কিন্তু আমেরিকা নয়, ভারতবর্ষ রাষ্ট্রসংঘের একটা সদস্য। ভারতবর্ষ যদি শ্রীলঙ্কায় গিয়ে মাথা ঘামায়, যেটা রাজীব গান্ধী করেছিলেন, হুম। রাষ্ট্রসংঘ কিছু করতে পারেনি, রাষ্ট্রসংঘ একটা অস্তিত্ব মাত্র। তো এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বাইডেন ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করেছিলেন মোদিকে। তো এই এই ইতিহাস ট্রাম্পের মনে আছে, যে আমি আর 2-3 দিন পরে যদি আমরা একবার বসি, আরেকটু লেটেস্ট হতে পারবো, যে হুম। কোন কোন দেশের প্রধানমন্ত্রীকে বাইডেন ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করেছিলেন এবং কোন কোন দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে ট্রাম্প নিমন্ত্রণ করছেন না, দেখলেই বোঝা যাবে। কিন্তু আমার ধারণা, বাইডেনের সঙ্গে মোদির এই যে গা ঘেঁষাঘেঁষি, বাইডেনকে উপনিষদের ইংরেজি অনুবাদ উপহার দেওয়া, বাইডেনের এবং স্ত্রীকে স্ত্রীকে হীরের আংটি দেওয়া। হ্যাঁ। সবুজ হিরে এসব হুম। উপহার দেয়, এটা ট্রাম্প মনে আছে। ট্রাম্প ট্রাম্প মনে আছে। কোট আন কোট এবং তার সঙ্গে আরেকটা জিনিস হয়েছে, যেটা আমি আমার চিঠে। ভিডিওতে, আগের ভিডিওতে তো আমি বলেছি, যে হ্যাঁ, ট্রাম্প যখন নির্বাচনের সময় তিনি ব্যক্তিগতভাবে মোদিকে তার সঙ্গে দেখা করার কথা বলেছিলেন, মিস্টার মোদি আমার বন্ধু, কিন্তু তখন মোদির মনে হয়েছিল বোধহয় ট্রাম্প জিতবেন না, অনেকেরই যেমন মনে হয়েছিল। তিনি দেখা করেননি, এমনকি একটা টেলিফোনের সৌজন্যও করেননি, যার ফলে ট্রাম্প ভীষণ ক্ষিপ্ত বলা যেতে পারে, রেগে আছেন। তো সেটাও একটা কারণ বলে অনেকে বলছেন সেটাও যে। একটা কারণ। এবং এই যে কারণ, তারপরে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া, এবং তারই মধ্যে বাংলাদেশের উদ্ভূত উদ্ভূত পরিস্থিতি। মোদী সরকার বারবার করে যেটা বলছে, বাংলাদেশ শুনছেও না, পাকিস্তান জীবনে কোনোদিনও শোনেনি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কমিউনিস্ট, যেটা হচ্ছে বিজেপির আদর্শগত দিক থেকে পয়লা নম্বরের শত্রু, আমাদের রাজ্য সিপিএম স্বীকার করুক বা নাই করুক। হুম। তো মালদ্বীপের প্রেসিডেন্ট নরমে গরমে আছেন। কাজেই মোদির গত 4 বছরের যে অবস্থান দক্ষিণ এশিয়ায়, সেই অবস্থান আর নেই। যেটা বললাম, সম্পাদক মিটিং করতে ডাকছেন না। কাজেই অবস্থা মোদির খুব একটা ভালো না। এই জন্য জয়শঙ্কর আপ্রাণ চেয়েছিলেন যাতে মোদি ট্রাম্পের কাছ থেকে একটা ব্যক্তিগত নিমন্ত্রণ পত্র পান, যাতে করে বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে পারেন মোদি, হ্যাঁ, যে আমি এখনো আন্তর্জাতিক রাজনৈতিক বৃত্তে অত্যন্ত ক্ষমতাশীল অলিন্দে ঘোরাফেরা করি। সেটা বিশ্বের পক্ষেও ভালো হতো, ভারতবর্ষের রাজনীতির পক্ষেও ঠিক। ভালো হতো। ঠিক। কিন্তু সেটা হয়নি। এটার পেছনে যে চালু রাজনীতি আমাদের থাকে, যে শক্তের ভক্ত নরমের জম, ঠিক সেটাই প্রযোজ্য হয়েছে। আমার ব্যক্তিগতভাবে ধারণা ছিল, আমি আগেও লিখেছি, এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেও লিখেছিলাম, হুম। যে ভারতবর্ষের অবস্থা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আমেরিকার সাথে খুব একটা দোস্ত, এটা বলা যাবে না। হ্যাঁ, তো এই যে আমার তুমি, মনে হয়। ঠিক ঠিক, হুম। এই যে তুমি যে বললে যে মোদি খানিকটা হীনবল হওয়ার জন্য গোটা দক্ষিণ এশিয়ায় এবং ঘরোয়া রাজনীতিতেও মোদির হীনবল হয়ে যাওয়ার জন্যই আমেরিকা তাকে একটু অন্যরকম ভাবে দেখছে, এবং বিশ্ব রাজনীতিতে মোদির প্রভাব আগের মতো আর নেই, এটাও খুব পরিষ্কার। এর ফলে কি আমেরিকার সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেইটা
কি কোনো রকম কিছু তুমি অদল বদল হতে পারে বলে মনে হচ্ছে? কারণ একটা হুঁশিয়ারি এর মধ্যে এসছে ট্রাম্পের কাছ থেকে আমাদের শুল্ক নিয়ে, যে শুল্ক বসানো নিয়ে তিনি কুর্সিতে বসার আগেই একটা হুমকি কিন্তু কড়া হুমকি প্রায় বলা যেতে পারে দিয়ে দিয়েছেন। তো এর ফলে কি ভারতের কোনো রকম এর অসুবিধা হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে বলে তোমার মনে হয়? হ্যাঁ, ওই ওই যে কূটনীতি শব্দটা বললে, ওটাই এটার উত্তর। মানে কূটনীতি এমন একটা জিনিস, আমরা দেখেছি আমাদের অফিসে, আদালতে, আমাদের স্কুলে, ঠিক। কলেজে, আমরা নিজেরাই সেটা ফিল করি যে আমার পাশের বন্ধুর সাথে আমার একটা প্রতিযোগিতা আছে, কিন্তু আমি যদি ভদ্র হই, যদি আমার সৌজন্যবোধ থাকে, আমি বাধ্যত সেটা বুঝতে দেবো না। তো কূটনীতি সেই রকম জিনিস। আমার মনে হয় না যে উম, আহ, আহ, ট্রাম্প এবং মোদির মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, সেরকম কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু যেটা তুমি বললে এটাই সবচেয়ে বড় ভূমিকা নেবে, কারণ তার সাথে আমেরিকার, আমি বলতে চাইছি যে সম্পর্কটা সৌজন্যের হলেও যেইটুকু আমেরিকার কাজে লাগবে ভারতকে, সেটুকুতেই কাজে লাগাবে। এবং সেটাতে ভারত সেটা মেনে নিতে বাধ্য। তার কারণ হচ্ছে যে যে শুল্ক নীতি আমেরিকার আছে আম, আমদানি রপ্তানির ক্ষেত্রে, সেটা তো ভারতবর্ষের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে না। কিন্তু যেহেতু চীন এবং ভারতবর্ষ পক্ষে আমেরিকার বাজারটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব সস্তায় পণ্য দিয়ে, সেই কারণে চীন এবং ভারতের ওপরে আমেরিকার আমেরিকা যে শুল্কটা চাপাবে সেটা অবশ্যই আহ, আম, আহ, প্রয়োগ করা হবে। তার কারণ হচ্ছে যে আমেরিকার জিনিস আমেরিকাতে বিক্রি না হলে আমেরিকার যে আজকের ডুবন্ত অর্থনীতি, সেটাকে ঠিক। কোনোভাবেই আর উদ্ধার করা যাবে না। এবং ভারতবর্ষ এবং চীন ভেতরে ঢুকলেই $1 $2 জিনিস বিক্রি করবে, সেটা আমেরিকার যে প্রোডাকশন কস্ট বা উৎপাদন মূল্য, তাতে করে $3 $4 কমে সেটা বিক্রি করতে পারবে না। কাজেই ওইখানে যদি গোড়ায় আটকানো না যায়, যদি মানে ভারতবর্ষের আমেরিকায় রপ্তানিটা বন্ধ করা না যায়, তাহলে ভারতবর্ষের মার্কিন বাজারে ভারতের আগ্রাসন, সেটা বন্ধ করা যাবে না। কাজী ট্রাম্প ওটা করবে। একমাত্র একমাত্র ট্রাম্প রেয়াত করতে পারে, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান বা বাংলাদেশ এবং পাকিস্তান ইস্যুতে। কারণ ট্রাম্প ব্যক্তিগতভাবে মুসলিম বিরোধী, মোদি মুসলিম বিরোধী, এবং বাংলাদেশ এবং পাকিস্তানে আজকের অন্তত যা ঘটে চলেছে, তাতে করে অন্তত বাহ্যিকভাবে আম, জনমানসে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেটা এটা ভারতবর্ষের পাল্টা মুসলিমদের উত্থান। কাজেই ওই জায়গাটায় হয়তো ট্রাম্প একেবারে মুখ দেখা দেখি বন্ধ করে দেবে না মোদির সাথে, কারণ কৌশলগতভাবে ভারতবর্ষকে দরকার হতে পারে। কারণ ভারতবর্ষই একমাত্র এই একটি সম্প্রদায়ের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে চিৎকৃত অস্তিত্ব। তো ওইটাকে ট্রাম্প ভালোবাসবে। ভালোবাসবে না যেটাকে, সেটাকে হচ্ছে আমেরিকার ল্যাজে পা দিলে। এটা একটা খুব ঠিক। পরিষ্কার কথা। আহ, ট্রাম্পের যে নীতি, যে তার তার কুর্সিতে বসার আগেই এবার যেটা আসছে, তাতে অনেকের মহলে, বিশেষ করে যেটা আমি প্রথমে বলছিলাম, যে প্রতিবেশীদের মধ্যে একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে, সে কানাডা হোক, সে পানামা হোক, সেটা যে এইটা তুমি কিভাবে দেখছো যে ট্রাম্প এরকম এরকম সমস্ত কথাবার্তা বলছেন, এরকম কানাডা সম্পর্কে তো ভীষণ তিনি কড়া কথা বলেছেন, পানামা, এইটার যদি তুমি একটু সংক্ষেপে ছোট করে বলো, কারণ তারপরে আমরা আরো গুরুত্বপূর্ণ ইস্যুতে যাব। আচ্ছা, এক্ষেত্রে মনোবৃত্তিটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি ঐতিহাসিকভাবে গত 300 বছর ধরে আমেরিকার মনোবৃত্তি দেখো, তাহলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বামপন্থীরা যেটা বলে যে আমেরিকা সাম্রাজ্যবাদী, এবং আমেরিকা যে কোনোভাবে, যে কোনো সময়, যে কোনো প্রেসিডেন্ট চেয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো রকমের গৃহযুদ্ধকে উস্কে দেওয়া, যে কোনো ধরনের যুদ্ধে প্ররোচনা করা, এবং দুই দেশের দ্বিপাক্ষিক সংঘর্ষে নাক গলানো। এটা ঐতিহাসিকভাবে আমেরিকা করে এসেছে। কাজেই আমেরিকা কিন্তু খুব ভালো করে জানে যে এমনকি যে লোকটিকে আমরা ডেমোক্রেট হিসেবে, এক প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসের হস্তদন্ত মিনারে বসিয়ে দিয়েছিলাম, ওবামা, ওবামাও কিন্তু সিরিয়া ইস্যুতে ওই একই ঘটনা করেছেন। করেছে। উনি নাক গলিয়েছেন। দরকার ছিল না, অনেক দূরে।
এই নয় যে সিরিয়াতে কোনো গন্ডগোল ঘটলে আমেরিকাতে সীমান্তবর্তী কোনো অস্থিরতা তৈরি হবে, কোনো কোনো প্রশ্ন নেই। সেখানে কিন্তু কানাডা আমেরিকা একদম প্রতিবেশী রাজ্য বা অন্যান্য। আমেরিকা প্রতিবেশী রাজ্য, এবং সবচেয়ে বড় কথা যে তুমি যদি কানাডার দিকে তাকাও, কানাডাটা বলা খুব সহজ। তার কারণ হচ্ছে কানাডার অর্থনীতি, কানাডার রাজনীতি এখন টালমাটাল। যে প্রেসিডেন্ট ছিলেন সেই প্রেসিডেন্ট তথাকথিত, আমি কানাডার সুরে বলছি, যে ব্যর্থ হয়েছেন। হুম। এবং সেক্ষেত্রে একজন নতুন প্রেসিডেন্ট কে হবেন সে নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। এই যে রাজনৈতিক অস্থিরতা, সারা ইতিহাসে তো তাই হয়েছে। যখনই কোনো দেশকে অন্য কোনো দেশ দখল করেছে, দেখা যাবে যে অধিকৃত দেশটির অবস্থা খুব বেসামাল, হ্যাঁ, অরাজকতা সেটা চলছে। মজবুত অবস্থা হলে কানাডাতে সেটা, সেই হ্যাঁ। অরাজকতা চলছে। তুমি দেখো গ্রিনল্যান্ড, পানামা পানামা, হ্যাঁ, পানামা। খালের ক্ষেত্রে বা গ্রিনল্যান্ডের ক্ষেত্রে ওখানকার রাষ্ট্রপ্রধানরা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে হুম। যেভাবে বলছেন এটা অত সহজ নয়। হুম। হ্যাঁ, ওরা ট্রাম্প খুব একটা ভদ্রতা সভ্যতার ধার ধারেন না। আহ, তো উনি যেভাবে বলছেন যে সেনাবাহিনী পাঠিয়ে দেবো, দখল করে নেব, ওরা সেটা বলছে না। ওরা বলছে প্রতিরোধ হবে, আন্তর্জাতিক কূটনীতি বলে একটা প্রশ্ন আছে, কাজেই অত সহজ হবে না। কানাডার যে প্রধানমন্ত্রী, যার নিজেরই টলমল অবস্থা, হ্যাঁ। সেই অবস্থায় ইনি বলতে পারবে না। কিন্তু আজকের যে আমরা যতই মুখে মুখে বলি না কেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, কিন্তু আজকের পৃথিবীর যা রাজনৈতিক সমীকরণ, তাতে করে ওই রকম একটা বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি কখনোই হবে না। যেগুলো হয় সেগুলো গৃহযুদ্ধ হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি রাশিয়া বা ইউক্রেনকে যদি তুমি দেখো, গৃহযুদ্ধ, সেটাতে হুম। কেউ উস্কে দেয়। কাজেই সেনাবাহিনী পাঠিয়ে কানাডাকে দখল করে নেওয়া, পানামা খালকে দখল করে নেওয়া, গ্রিনল্যান্ডকে নিয়ে চলে আসা, এসব আমেরিকার পক্ষে সত্যি সত্যি সম্ভব না। 4 বছরে ট্রাম্প সেই সুযোগ পাবেন না, বারে বারে বলছি, কারণ নিজের অর্থনীতি বিপন্ন। আমেরিকাকে নিজের অর্থনীতিটা আজকে তৈরি করতে হবে। কাজেই সেই সম্ভাবনাগুলো শুধুমাত্রই হুমকি। আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাম্প নিজের যে দাদাগিরি, সেটাকে বজায় রাখবার জন্য এই হুমকিগুলো দিয়ে চলেছেন। কিন্তু আমেরিকার ভেতরের সিচুয়েশন উনি কিভাবে মোকাবিলা করবেন, সেটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই জন্যই অভিবাসনটা সবচেয়ে বেশি উনি নজর দেবেন, যে ওনার বদ্ধমূল ধারণা যে ইমিগ্রেন্টসরাই আমেরিকার সর্বনাশ করেছে। আমরা এর পরের যে খুব গুরুত্বপূর্ণ বিষয়টিতে আসব, সেটা হচ্ছে যে এর মধ্যেই গত দুদিন আগের খবর, সেটা হচ্ছে যে আমেরিকায় দোষী সাব্যস্ত হলেন আমেরিকার একটি আদালতে ট্রাম্প। এবং এটা একটা খুব অদ্ভুত ব্যাপার, বিশেষ করে আমাদের দেশে তো খুব অদ্ভুত মনে হয় যে একজন যিনি প্রেসিডেন্ট হতে চলেছেন, প্রেসিডেন্টের ইলেকশনে যিনি জিতে গেছেন, তার বিরুদ্ধে তাকে দোষী সাব্যস্ত করা হলো আমেরিকান আদালতে, এবং তারপরে তাকে তার সাজাটা অবশ্যই তাকে, যে যেহেতু তিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, সাজাটা তাকে দেওয়া হলো না। কিন্তু একটা বার্তা দেওয়া হলো আমার মনে হয়, যে সেখানকার আদালতের, সেখানকার আইনের যে কতটা মজবুত তারা, যে তারা এরকম একজন মানুষকেও তারা সাজা দিতে পারে। আমি এই বিষয়টা আনছি এই কারণে, কারণ এই বিষয়টার সঙ্গে জড়িত, খুব ওতপ্রোতভাবে জড়িত আদানি ইস্যুটা, কারণ সেখানেও আদালতে মামলা আছে, এবং আমি সেই বিষয়টা পরে আসছি। আগে তুমি বরং প্রথমে এই বিষয়টা, যেটা ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যে ইয়েটা হলো, এটা তুমি কিভাবে দেখছো, তোমার বিশ্লেষণ কি, খুব তো ছোট্ট করে। আ- আমি একটু তুলনামূলক করে দিই যে হ্যাঁ। আমরা এখন এখন ভারতবর্ষের যে দুটো প্রশাসনের স্তম্ভ তো আলাদা আলাদা, একটা এক্সিকিউটিভ, একটা জুডিশিয়ারি। হুম। তো আমাদের সময় আমরা যখন সাংবাদিকতা করেছি, তখন জুডিশিয়ারি এত সক্রিয় ছিল না। হুম। যারা কথায় কথায় প্রশাসনে নাক গলাচ্ছে, প্রধানমন্ত্রীকে বলছে আপনি এটা করতে পারেন না। হুম। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে বলছে আপনি এটা করতে পারেন না। একজন নির্বাচিতভাবে জনপ্রতিনিধি যিনি, হ্যাঁ, তার মাধ্যমে যে সরকার, সেই সরকারের হস্তক্ষেপ জুডিশিয়ারি আমাদের সময় পছন্দ করতো না, এখন পছন্দ করে। কিন্তু ভারতবর্ষ আর আমেরিকার, আহ, যদিও দুটোই যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কিন্তু সমস্যাটার মূলটা হচ্ছে যে ভারতবর্ষে এখনো বিচারপতিদের নিয়োগ সাংবিধানিকভাবে রাজনৈতিক নয়। হুম। যেভাবে রাজ্যপাল নিয়োগ রাজনৈতিক, হ্যাঁ, সেইভাবে নিয়োগ রাজনৈতিক নয়। কলেজিয়াম করে কিন্তু এখানে, হ্যাঁ। হ্যাঁ, কলেজিয়াম করে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যে কোনো পর্যায়ের কোনো বিভাগের কমিশনার থেকে শুরু করে, কোনো আহ, কেন্দ্রীয় পর্যায়ের, জাতীয় পর্যায়ের কমিটির প্রধান থেকে শুরু করে, বিচারপতিদের থেকে শুরু করে, এবং বিচারপতির সংখ্যা বাড়ানো থেকে শুরু করে, যাবতীয় কিন্তু এক্সিকিউটিভ হেড যিনি, অর্থাৎ
রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্ট, তার ক্ষমতা। তিনিই ঠিক করবেন যে 5টা সম্ভাব্য বিচারপতির মধ্যে কে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হবেন বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন। এটা খুল্লাম, এটা হুম, সাংবিধানিকভাবেই এই ব্যবস্থা। কাজেই ট্রাম্পের দুটো জিনিস আমি বলবো। এক নম্বর হচ্ছে, এতদিন পর্যন্ত বাইডেন ক্ষমতায় ছিলেন, কাজেই এতদিন পর্যন্ত আমেরিকার জুডিশিয়ারি লিন টু ডেমোক্র্যাটস ছিল, হুম, তাই না? ঠিক। এইবার ট্রাম্প অলরেডি শুরু করে দিয়েছেন, বাছাই টাছাই শুরু করে দিয়েছেন। তো উনি ওনার মতো ঘুরিয়ে করে, ওনাকে তো সময় দিতে হবে। কাজেই এইটার পেছনে এই যে ট্রাম্পের সাজা ঘোষণাটা করে দেওয়া, এবং সুপ্রিম কোর্টে যেখানে ওখান থেকে ওয়েব চেয়েছিল, রেহাই চেয়েছিল ট্রাম্প, যে সাজা ঘোষণা করবেন না 20 জানুয়ারির আগে, সেটাও সুপ্রিম কোর্টের না শোনা, এটার পেছনে একটা রাজনৈতিক পক্ষপাত থাকতে পারে, আরেকটা থাকতে পারে যে ট্রাম্পের রাজনৈতিক খেলা, যেটা তুমি বললে সারা পৃথিবী দেখছে, বাবা আমেরিকা কি ভালো, আমেরিকা প্রেসিডেন্টকে পর্যন্ত, রেয়াত প্রাক্তন করে না। প্রেসিডেন্ট এবং ভাবি প্রেসিডেন্টকে পর্যন্ত শাস্তি ঘোষণা করে দেয়। এবার শাস্তি ঘোষণা যে করে দেয়, সংবিধানের শেষ পর্যন্ত সাংবিধানিকভাবেই আছে যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট তিনি নিজেকে বেকসুর খালাস ঘোষণা করতে পারবেন, এটা সংবিধানেই আছে। হুম, কাজেই বিচারপতিদের যা ইচ্ছে করুক, ওরা জানেন যে বরঞ্চ আমরা ভাবমূর্তি উজ্জ্বল করি বিচার ব্যবস্থার, যে আমরা পারি এটা করতে। কারণ আমার যেটা সন্দেহ লেগেছিল, আজকে থেকে 7 দিন আগে আমি লিখেওছিলাম একটা কাগজে, যে 7 দিন আগে ওই নিউ ইয়র্কের ওই বিচারক, হ্যাঁ, উনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমি হয়তো জেল দিতে পারবো না। হুম, এটার কি মানে? এটা এটা খুব অদ্ভুত না? একজন হুম, বিচারপতি আগে থেকেই বলছেন যে আমি শাস্তি ঘোষণা যাকে করে দিয়েছি তার দণ্ডটা কি হবে সেটা আমি আগে থেকেই একটা ব্যবস্থাকে নির্মূল করে দিচ্ছি। হ্যাঁ, এটা এটা ঠিক না। এবং সেইটা সেইটা করানো হলো, আমার মনে হয়েছে যে এটা একটা ট্রাম্পের খেলা, বা এমনও হতে পারে যে বাইডেনের এটা একটা শেষ কামড়, যে আমার নির্বাচিত বিচার ব্যবস্থা যেটা ছিল গত 4 বছরে, তাকে দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করিয়ে দিই যে হ্যাঁ, যে প্রেসিডেন্টকে তোমরা প্রেসিডেন্ট হিসেবে মেনে নিলে সেই প্রেসিডেন্ট কলঙ্কিত, যে তিনি অপরাধী, আদালতে ঘোষিতভাবে অপরাধী। আদালতে অপরাধী ঘোষিত। আমার মনে হয়েছে এটা একেবারেই একটা রাজনৈতিক এপিঠ ওপিঠ, হ্যাঁ, এটা এটার বাইরে আমার এই কিছু নেই। প্রসঙ্গেই আমি এই প্রসঙ্গটার সঙ্গে তোমাকে প্রথমেই আমি যেটা আমরা এই করছিলাম, এই প্রসঙ্গেই আমরা আসবো, যেহেতু আমাদের দেশের একটা খুব বড় মামলা ওখানে রয়েছে আমেরিকার নিউ ইয়র্কের আদালতেই, এবং সে দুটো মামলা এখন সিভিল এবং ক্রিমিনালটাকে ক্লাব করেও দেওয়া হয়েছে, আরো করা। এবং আমেরিকায় মামলা আমাদের দেশের তুলনায় অনেক দ্রুত হয়, সেটা তুমি আরো ভালো বলতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেইখানে কি আশঙ্কাটা আরো বেড়ে গেল যে তাহলে যেখানে একজন প্রেসিডেন্ট ইলেক্ট ছাড়া পায় না, যে যে কোনো কারণেই হোক, সেখানে একজন অন্য দেশের একজন নাগরিক, সে যত বড়ই শিল্পপতি হোক না কেন, তাকে কি রেয়াত করবে? এইটা কি আশঙ্কাটা, মানে বিশেষ করে আমেরিকায় তো এরকম নয় যে আমাদের দেশের মতো যাকে তাকে গিয়ে ইডি সিবিআই তুলে নিয়ে এলো। সেখানে এফবিআই কে দিয়ে তদন্ত করানো হয়েছে, এবং আদানির ভাইপোর ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে অনেক কিছু পাওয়া গেছে তথ্য, এবং সেখানকার শেয়ার নিয়ন্ত্রক সংস্থাও রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো তোমার মনে হয় কি এই মামলাটাকে কিভাবে, এটার সঙ্গে কি এটার একটা কি প্রভাব আমরা কি দেখতে পাচ্ছি, যে আমেরিকার আদালত কি আদানিদের বিরুদ্ধে কি ধরনের ভাবে মামলাটা চালাবে, তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আচ্ছা, প্রথম কথা এটার আগেই বলি, আমি আগেও লিখেছি এই ব্যাপারটা নিয়ে, যে আমেরিকা আদানিকে শাস্তি দিতে পারে একমাত্র তখন যখন এই আদানির করা কাণ্ডকারবারগুলো আমেরিকাকে বা আমেরিকার নিয়ম নীতিকে লঙ্ঘন করছে। আদারওয়াইজ কি করতে হবে? আদারওয়াইজ ভারতবর্ষ আমেরিকাকে বলবে যে হয় তুমি শাস্তি দাও ওখানে তোমার আদালতে, নয় আমাদের হাতে ছেড়ে দাও। ঠিক আছে? মোদির পছন্দ দ্বিতীয়টা, যে ওকে ভারতবর্ষের হাতে ছেড়ে দাও, তোমার তো সরাসরি কোনো ক্ষতি করেনি। তো আদানি এখন যেটা প্রমাণ করবার চেষ্টা করবে যে আমেরিকার স্বার্থ বা নিয়মের বিরুদ্ধে আদানি কিছু করেনি, এবং সেক্ষেত্রে আমেরিকার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আদানি যে আমেরিকাতে যে কাণ্ডগুলো ঘটেছে, ও তো শেয়ার বাজারকে পরোক্ষভাবে প্রভাবিত করেছে, এবং 3টে অর্গানাইজেশনকে ও, যেটা অভিযোগ আর কি, যে প্রতারণা। কমিশন দিয়েছে।
প্রতারণা করেছে বা কমিশন দিয়েছে, ফাঁপিয়ে দেখিয়েছে, এবং আহ, তার আহ, পরোক্ষ প্রভাব হলেও আমেরিকাতে পড়েছে। তো মনে রাখতে হবে যে আজকে আমেরিকা যদি আদানিকে শাস্তি দেয়, তাহলে ওই তিনটে অর্গানাইজেশনকে কিন্তু শাস্তি দিতে হবে, যাদের এটা অনেকেই বুঝতে পারছে না এই অঙ্কটা, যে যাদের অর্থে ডেমোক্র্যাট বা রিপাবলিকানরা নির্বাচন করে, তাদের যে তাদের বড় বড় যেটা তহবিল জোগাড় করে দেয়, তাদের মধ্যে ওই তিনটে অর্গানাইজেশন আছে। কাজেই আদানিকে শাস্তি দিতে গেলে প্রথমে ওই তিনজন কর্পোরেটকেও আদালতের কাঠগড়ায় তুলতে হবে। সেটা বাইডেনের পক্ষে কিছুটা স্বাভাবিক ছিল। তার কারণ হচ্ছে যে বাইডেন বা ডেমোক্র্যাট নীতিগতভাবে, আদর্শগতভাবে কর্পোরেট ফ্রেন্ডলি নয়। ট্রাম্প এবং রিপাবলিকান, তারা কর্পোরেট ফ্রেন্ডলি, একদম পরিষ্কার। কাজেই তাদের পক্ষে এই ব্যাপারটা বাইডেন যাওয়ার বেলা করে দিয়ে গেছে। আগেও একবার করেছিল, পাত্তা দেয়নি, কিন্তু যাওয়ার ইলেকশনের কয়েকদিন আগে বলে দিয়ে গেছে যে আদানির ব্যাপারটা নিয়ে একটু নড়াচড়া করে দিয়ে গেছে, কারণ তার কিছু এসে যায় না পরের 4 বছর ট্রাম্পের। তো এইবার ট্রাম্প যেটা করবে, সেটা করতে গেলে আমি বারে বারেই বললাম যে আমেরিকার কর্পোরেট, বড় বড় কর্পোরেট বিপন্ন হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ট্রাম্প যেই রকম আহ, মনোবৃত্তির লোক, ও ওটাকে জমিয়ে রাখবে। বুঝতে পেরেছো? ভারতবর্ষকে ব্ল্যাকমেল করবার জন্য, মোদী সরকারকে ব্ল্যাকমেল করবার জন্য ও আদানি ইস্যুটাকে জমিয়ে রাখবে। যখনই দেখবে ভারত বা মোদী কোনো বেগরবাই করছে, আমেরিকার কোনো স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিচ্ছে, বা আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার প্রতিবাদ করছে, তখনই আদানি ইস্যুটাকে তুলে দেবে। এবং ওইখানে মোদির পুরোপুরি অবলাইজড টু সেভ আদানি। কাজেই আদানি ইস্যুটা ভারতবর্ষের বিরুদ্ধে আমেরিকার কাছে একটা গুপ্তধন হয়ে থাকলো। মানে এটা এখনই যে কালকেই আদানির সাজা হয়ে যাবে, এরকম কিচ্ছু হবে না। আমার যতদূর অনুমান বলে যে ট্রাম্প থাকা অবস্থায় আমেরিকার আদানির কিছুই হবে না, কিন্তু সুযোগ পেলেই ওই ব্যাপারটাকে নিয়ে ট্রাম্প একটু নাড়াচাড়া দেবে এবং একটা তদন্ত কমিটি গঠন করে দিল, একবার আদালতে ডেকে পাঠালো, এরকম কিছু হতে পারে। যেটা আমাদের বিচার মানে ব্যবস্থার প্রয়োজন ক্ষেত্রেও মতো হয়। ব্যবহার করবে এই ইস্যুটা, প্রয়োজন মতো ব্যবহার করে ব্যবহার দেবে। করবে। এই এখানে এই এই ঠিক আমাদের এই বিচার ব্যবস্থা। সূত্র ধরে একদম প্রায় সময় শেষ হয়ে এসেছে, খুব ছোট্ট করে তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো। সেটা হচ্ছে যে এখন আমেরিকায় খুব পাওয়ারফুল হয়ে উঠলেন ইলন মাস্ক। সেও একজন বড় শিল্পপতি, এবং আমাদের দেশে ইলন মাস্কের টেসলা এবং স্টারলিংক, যেটা ইন্টারনেটে, এটা তারা ঢুকতে, স্টারলিংক তো পারমিশন পেয়েই গেছে, আজ খুব কিছুদিনের মধ্যে শুরু করবে, এবং তার ডাইরেক্ট সংঘাত শুরু হবে আরেকজন মোদি ঘনিষ্ঠ শিল্পপতি আম্বানির সঙ্গে, জিওর সঙ্গে। তো সেখানে এলন মাস্কের টেসলাকে ঢোকাতে হবে, এবং এলন মাস্ক আরও বেশি তার সাম্রাজ্য বিস্তার করতে চাইবে, এখন আরও বেশি পাওয়ারফুল হয়েছেন। এবং ভারতীয় এটা তো একটা বড় বাজার, সেটা টেসলার ক্ষেত্রে হোক বা স্টারলিংক ক্ষেত্রে হোক। সেখানে তুমি কি আশঙ্কা করছো যে ইলন মাস্ক কি সেখানে কোনো এই ইস্যুটাকে নিয়ে কোনো রাজনৈতিক চাপ দেওয়ার জন্য ট্রাম্পকে ব্যবহার করবে? একেবারেই ব্যবহার করবে। তার কারণ হচ্ছে যে ওদের ওদের বন্ধুত্বটাই এরকম। ইলন মাস্ক এবং ট্রাম্পের যে বন্ধুত্বটা, সেটা বলতে দ্বিধা হয়, কিন্তু বাংলায় প্রবাদ আছে, চোরে চোরে মাসতুতো ভাই। আচ্ছা। সেই রকম একটা সম্পর্ক। তো কাজেই এই ব্যাপারটা, এর সঙ্গে কোনো রকম মানবতা, কোনো রকম আদর্শের রাজনীতির কোনো সম্পর্ক নেই। দুজন দুজনের স্বার্থ দেখবে। হ্যাঁ, ট্রাম্প এবং ইলন মাস্ক দুজনেই দেখবে। এবং এমনকি তুমি যেটা ইঙ্গিত দিলে, খুবই বুদ্ধিদীপ্ত ইঙ্গিত, যে এই আদানি ইস্যুটার সঙ্গেও ইলন মাস্কের বাণিজ্যিক পরিস্থিতি, টেসলার ভারতবর্ষে, তার একটা যোগাযোগ থাকতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে এখন পর্যন্ত কর্পোরেট ওয়ার্ল্ডে দেখো, আমি তোমাকে বারে বারে বলি, ট্রাম্প অত কিছু বোঝে টোঝে না। ট্রাম্প কিন্তু বুদ্ধিমান রাজনীতিক নয়, কৌশলবাজ রাজনীতিক, ছকবাজ রাজনীতিক, কিন্তু বুদ্ধিমান রাজনীতিক নয়। ট্রাম্পকে যা বোঝানো হয় উনি তা বোঝেন, যার জন্য উনি ওনার পছন্দের, এমনকি স্বাস্থ্যক্ষেত্রেও রেহাই নেই। স্বাস্থ্যক্ষেত্রে যে লোকটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক, সেই লোকটাকে এনে এনআইএইচ এর প্রধান করে বসিয়ে দিচ্ছে। একদম। কাজে ট্রাম্প জানে যে আমাকে ওসব কিছু করতে হবে না, ও অত খোঁজে, মানে আমার মনে হয় ওই, আমরা বলতাম না এক সময় যে জ্যোতি বসু খবরের কাগজ পড়ে না, শুনে নেয় কি বলেছে জয়কেষ্ট বলো তো। হ্যাঁ, সেরকম করে। এটা মিথ ছিল, আমি ইয়ে করছি না যে সত্য না মিথ।
ট্রাম্প তাই করে। ট্রাম্প ওসব খবর টবর রাখে না। ট্রাম্পের 4-5 জন লোক আছে, ও তাদের কাছ থেকে কর্পোরেট যে কোনো বিষয় হতে গেলে ও ইলন মাস্ককে ডেকে জিজ্ঞেস করবে তুমি কি করবে, তুমি কি চাইছো, ইলন মাস্ক যা বলবে তাই হবে। হ্যাঁ, কাজেই ট্রাম্পের শাসন ব্যবস্থা, আমি যেটা বারে বারে বলতে চাইছি, যে আগামী 4 বছর সমস্ত ক্ষেত্রেই কোনো নির্দিষ্ট, আমি যেগুলো দেখো আজকে তোমার খোলা আড্ডায় এসে বললাম, প্রত্যেকটাই সাংবাদিক হিসেবে এবং আমার পর্যবেক্ষণের ভিত্তিতে আমার এগুলো অনুমান। কি যে হবে সেটা একেবারে আমরা কেউই জানি অনিশ্চিত, না। কেউই জানি না। আমরা কিন্তু কেউই জানি এই না। জিনিসগুলো আমরা বলতে পারি এই কারণে যে সেগুলো কোনগুলো ট্রাম্পের ব্যক্তিগত চরিত্রের সাথে মিলছে এবং তার রিপাবলিকান দলের আদর্শের সাথে মিলছে, তার ভিত্তিতে আমরা এটা করতে পারি। এই পর্যন্ত। চমৎকার বিশ্লেষণ করলে তুমি শুভঙ্কর, তোমাকে অনেক ধন্যবাদ। একটা প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে আগামী 20 তারিখ একটি গুরুত্বপূর্ণ খবর, সারা বিশ্বের সব থেকে বড় খবরের একটা তৈরি হতে চলেছে। এখন সেটা বোঝা যাচ্ছে যে 20 তারিখ খবরটা শুরু হবে, তারপরে আগামী 4 বছর এই খবরের প্রতিক্রিয়া, ঘাত অভিঘাত আমাদের নানা রকম ভাবে দেখতে হবে। শুভঙ্করের কথা বিশ্লেষণে হয়তো প্রতি সপ্তাহে খোলা আড্ডায় আমরা বসতে হবে। প্রতি সপ্তাহে হয়তো আমাদের বসে এটা আলোচনা করতে হবে যে এবার কি হতে চলেছে। এবং খুব গুরুত্বপূর্ণ এটা, এটা তো ঠিক অস্বীকার করা যাচ্ছে না যে আজকে ভারতের কোনো মিডিয়া আলোচনা করুক বা না করুক, আজকে এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু কিন্তু ট্রাম্পের, পৃথিবীতে সব থেকে খবরের মধ্যে আমার মনে হয় সব থেকে এবং বড়। এটা তো ঠিক যে আমেরিকা হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যে ঐতিহাসিকভাবে অভিবাসীদের তথাকথিত, আমি আশ্রয় শব্দটা ব্যবহার করছি, আশ্রয় দিয়ে এসেছে। এবং অভিবাসীরা তুমি নাটকে, সিনেমায়, ছবি আঁকায়, যে কোনো জায়গায় হ্যাঁ, দেখবে যে ঠিক। পৃথিবী বিখ্যাত লোকজন তারা মার্কিন এবং তারা ইমিগ্রেন্টস তারা করেছে immigrants। আমেরিকা। তো এইটাই। আমেরিকা যদি এই ইমিগ্রেন্টসদের পেছন থেকে সরে যায়, তাহলে ঠিক সেই ঘটনাটা ঘটবে যেভাবে আমেরিকা আজকে 20 বছর আগে থেকে ভারত, মানে রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে বেশি দিত আমেরিকা, ঠিক তারা সরে গেছে, যার জন্য ঠিক। আজকে বেসিক রিসার্চ আজকে স্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমরা খুব দুঃখজনক ঘটনা হ্যাঁ, হবে, আমরা খুব আমাদের দুঃখজনক ঘটনা হবে। অনুষ্ঠানটাকে আরো দীর্ঘায়িত ভবিষ্যতে করব এবং শুভঙ্কর আমেরিকা থেকে নিরন্তর আমাদের দর্শকদের অবশ্যই নিশ্চয়ই, এটার ব্যাপারে নিশ্চয়ই। আপডেট দেবে। আপনাদের কাছে এটা একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা এই চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রচুর লেখেন, তাদের মতামত লেখেন, ভালো মন্দ সবই আমাদের জানান। এখানেও আশা করব যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন বেলটি অবশ্যই জারি করে রাখবেন। সবাইকে শুভঙ্কর, নমস্কার। সবাইকে নমস্কার, তোমাকেও নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন।